ঢাকায় স্কুল পর্যায়ে করোনা টিকা দেয়া শুরু, শিক্ষার্থীদের জন্য মজুদ ৮২ লাখ। অগ্রাধিকার পাচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা, ভয় না পেয়ে সতর্ক থাকার পরামর্শ। স্কটল্যান্ডে জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় বক্তব্যে তুলে ধরবেন ৩ দফা প্রস্তাবনা, অংশ নেবেন প্রবাসীদের অনুষ্ঠানে। এবং ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তায় জাতিসংঘের কার্যক্রম শুরু, নৌবাহিনীর জাহাজে গেলেন বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা, নেওয়া হয়েছে গাড়িসহ নানা সরঞ্জাম। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহা। প্রতীক্ষার পালা শেষ, আনুষ্ঠানিকভাবে ঢাকায় স্কুল পর্যায়ে শুরু হলো করোনার টিকা দেয়া। প্রথম দিনই ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুরা পেল ভ্যাকসিন। কাল থেকে দেয়া হবে আরও ৭টি কেন্দ্রে, প্রতিটিতে ৫,০০০ করে একদিনে টিকা পাবে ৪০,০০০ কোমলমতি শিক্ষার্থী। কর্মসূচির উদ্বোধন করে শিক্ষামন্ত্রী জানান, অগ্রাধিকার পাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান, পরীক্ষামূলক কাল পেরিয়ে আনুষ্ঠানিকভাবে করোনা টিকার আওতায় এলো দেশের ক্ষুদে নাগরিকরা। সোমবার সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিক এই কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী। টিকা পাওয়ার পর খুশির জোয়ারে ভাসে শিক্ষার্থীরা। বিড়ম্বনা ছাড়াই আমি প্রতিষ্ঠান প্রাঙ্গণে টিকাটা গ্রহণ করতে পেরেছি। এখন আর আসতে ভীতিটা কাজ করবে না, নিজেকে সুরক্ষিত মনে করছি। টিকা দিয়ে আমরা কিন্তু সুরক্ষিত, কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরিধান করতে হবে। অন্যদিকে বাড়ির ছোট্ট সদস্যটিকে টিকার আওতায় আনতে পেরে অভিভাবকেরাও যেন অনেকটাই শঙ্কামুক্ত। আমি আমার হাজবেন্ড যখন টিকা দিছি, তারপরে আমার বাচ্চাটা নিয়ে ভয় ছিল, এখন ওই ভয়টা কেটে গেছে। সরকারকে ধন্যবাদ, আমাদের বাচ্চারা স্কুলে এতদিন আসতে পারেনি, তারা বাসায় অসুস্থ হয়ে যাচ্ছিল। আনুষ্ঠানিক এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশ সরকারের টিকা কার্যক্রমের প্রশংসা করেন বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। পর্যায়ক্রমে সারা দেশের শিশুরা এই কার্যক্রমে অন্তর্ভুক্ত হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। ছাত্রছাত্রীদের টিকা দিতে ৩ কোটি টিকা লাগবে, আমাদের ২ কোটি প্রায় অলরেডি আমাদের কনফার্ম। প্রাথমিক পর্যায়ে সব জেলায় ফাইজার টিকা আমাদের স্কুলের ছেলে মেয়েদেরকে দেওয়া হবে এবং পারলে আমরা একটা উপজেলা পর্যায়ে আমরা পর্যায়ক্রমে নিয়ে যাব। টিকা গ্রহণ করলেও প্রতিটি শিক্ষার্থীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, টিকাদান প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবেন পরীক্ষার্থীরা। সব পরীক্ষার্থীকে পরীক্ষার আগে দিয়ে দিতে পারবো এই নিশ্চয়তা কিন্তু আমরা এখন দিতে পারছি না। কিন্তু আমরা চেষ্টা করব যে তাদেরকে আগে আগে দিয়ে দেবেন। মঙ্গলবার থেকে রাজধানীর ৮টি কেন্দ্রের প্রতিটিতে ৫,০০০ করে প্রতিদিন টিকা নিতে পারবে ৪০,০০০ শিক্ষার্থী। পরীক্ষামূলক পর্যায় শেষে আনুষ্ঠানিকভাবে শিশুদের দেহে টিকা প্রয়োগের মাধ্যমে করোনা মোকাবিলায় আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। তবে এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আরও বেশি সংখ্যক টিকা আমদানির বিকল্প নেই। পাশাপাশি টিকা গ্রহণ করলেও মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে চিকিৎসকরা বলছেন, টিকা নেয়ার পর জ্বর, শরীর ব্যথা, হালকা র্যাশ হতে পারে। তবে সেক্ষেত্রে অভিভাবকদের ভয় না পেয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। শিশু বিশেষজ্ঞরা বলছেন, বমি, খিঁচুনি কিংবা অচেতন হয়ে গেলে যেতে হবে নির্দিষ্ট হাসপাতালে। এক ধাপ পরীক্ষামূলক প্রয়োগ শেষে ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ। তবে এই বয়সীদের টিকা দিতে অভিভাবকদের মাঝে এখনো রয়েছে শঙ্কা। আবার টিকা দেওয়ার পরেও পর্যবেক্ষণের সময় নিয়ে চিন্তিত অনেকেই। শিশু বিশেষজ্ঞরা বলছেন, বড়দের মতো কিশোরীদের ক্ষেত্রেও টিকার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তবে মানিকগঞ্জের অভিজ্ঞতা বলছে, এতে আতঙ্কিত হবার কিছু নেই। জ্বর, শরীর ব্যথা, গায়ে হালকা র্যাশ হলেও ভয়ের কিছু নেই। পার্শ্ব প্রতিক্রিয়া আপনার গায়ে গায়ে জ্বর আসা, সামান্য ঠান্ডা কাশি লাগা বা র্যাশ উঠা, যেগুলো আমরা ফুসকুড়ির মতো বলি, এগুলো সামান্য একটু হতে পারে। এটার জন্য কিন্তু মারাত্মক কিছু হবে এমন কোনো আশা করার কিছুই নেই। তবে থাকতে হবে বাড়তি সতর্কে। তীব্র ব্যথা, অতিরিক্ত জ্বর, মাথা ঘুরানো, বমি, খিঁচুনি কিংবা অজ্ঞান হওয়ার মতো উপসর্গ দেখা দিলে যেতে হবে হাসপাতালে। যে কোনো ভ্যাকসিনেশনের পরে যদি কোনো আনওয়ান্টেড, এরকম অপ্রত্যাশিত কোনো উপসর্গ যদি গার্জিয়ানরা লক্ষ্য করে, যেগুলো আমি বললাম এই মৃদু উপসর্গের বাইরে, তাহলে অবশ্যই নিকটস্থ হসপিটালে প্রথম বা
গভর্নমেন্টের যে ডেডিকেটেড হসপিটালগুলি রয়েছে যেখানে যেখানে এদের জন্য যোগাযোগ করার কথা সেখানে যোগাযোগ করতে হবে। এই পর্যায়ে যে কোনো সমস্যায় কুয়েত মৈত্রী হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, সোহরাওয়ার্দী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যাওয়ার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণ আগেই তিনি সম্মেলনে যোগ দেন। উদ্বোধনী পর্বে আজ ভাষণ দেবেন শেখ হাসিনা। সম্মেলনের সাইডলাইনে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তার। এর আগে স্থানীয় সময় রোববার দুপুর ৩টার কিছু আগে গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি। এ সময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এদিকে জলবায়ু সম্মেলনের নির্ধারিত বৈঠকের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে সেখানে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গ্লাসগো থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি এবারের জলবায়ু সম্মেলনে ঝুঁকির মুখে থাকা ৪৮ দেশের জোট ক্লাইমেট ভালনারেবল ফোরামের চেয়ারপারসন হিসেবে প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ১ ও ২ নভেম্বর জলবায়ু সম্মেলনের বাইরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকও অংশ নেবেন তিনি। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় স্কটল্যান্ড প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি অংশগ্রহণের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। স্কটিশ পার্লামেন্টে প্রথমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী আসতেছেন এবং আমরা সবাই ভেরি মাচ ইন্টারেস্টেড। গ্লাসগোতে দুদিনের ব্যস্ত কর্মসূচি শেষে ৩ নভেম্বর ৬ দিনের লন্ডন সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র নেত্রী যেই বিশ্বকে অবাক করে করোনা ভাইরাস প্যান্ডেমিকের সময় বাংলাদেশের অর্থনীতিকে সজাগ রেখেছেন। যারা ক্ষতিগ্রস্ত গরিব দেশ যারা এটার জন্য দায়ী তাদেরকে যাতে এটা ক্ষতিপূরণ দেয় এজন্য উনি যে ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন এবং উনি অনেকটা সফল হয়েছেন। আগামী ৯ নভেম্বর লন্ডন স্থানীয় সময় সকালে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের প্যারিসের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করার কথা রয়েছে। দীর্ঘ ২ যুগ পর স্কটল্যান্ডে আসলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা নিয়ে যাবেন এমনটাই প্রত্যাশা সকলের। শোয়েব কবির, সময় সংবাদ, গ্লাসগো, স্কটল্যান্ড। সময় সংবাদে আরও থাকছে, ই কমার্স গেটওয়েতে আটকে থাকা ২১৪ কোটি টাকা ফেরত পাচ্ছেন গ্রাহকরা। হাইকোর্টের রুল জারি, ১ মাসের মধ্যে নিবন্ধন শুরু। রাজধানীর বুড়িগঙ্গা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে ২ শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন একজন। এই মুহূর্তে কামরাঙ্গীরচরে ঘটনাস্থলে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তাজওয়ার, ঘাটে যে দুর্ঘটনাটি ঘটেছিল, যে নৌকাডুবির ঘটনা ঘটে, সেখানে কিন্তু এখন পর্যন্ত ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে, অর্থাৎ ওই ৩ জনই একই পরিবারের ছিল। এর আগে সকাল ৮:৩০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এরপর থেকে কিন্তু খবর পাওয়ার পরে বাংলাদেশ কোস্টগার্ড, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন ডুবুরিরা এখানে কাজ করছেন এবং ওই ৩ জনকে ডুবুরিদের তৎপরতায় ৩ জন উদ্ধার হয়েছে। এবং বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ডুবুরিরা কিভাবে ভেতরে নদীর গভীরে যাচ্ছে এবং লাশগুলোকে খুঁজে আনার চেষ্টা করছে। কিন্তু যেটি বাস্তবতা সেখানে হচ্ছে এখনও একজনের লাশ এখনও নিখোঁজ রয়েছে এবং বারবার চেষ্টা করার পরও কিন্তু একটু পরপরই ঝাঁপ দিচ্ছে একজন ডুবুরি, কিন্তু সেটা লাশটা এখনও পাওয়া সম্ভব হচ্ছে না। এর আগে আপনি জানেন যে সকাল ৮:৩০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। একটি বাল্কহেডের সঙ্গে একটি যাত্রীবাহী নৌকার ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার পরপরই সেই নৌকায় থাকা ১১ জনই নদীতে পড়ে যায় এবং পড়ার পরে সেখান থেকে ৭ জন জীবিত প্রাণ বাঁচাতে সক্ষম হয়। কিন্তু এর যে বাকি যে ৪ জন ছিল, অর্থাৎ ২ জন নারী এবং ২ জন শিশু, তারা কিন্তু নিখোঁজ থেকে যায়। পরে ৬ ঘন্টার অভিযান চালিয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস, নৌ পুলিশ এবং বাংলাদেশ কোস্টগার্ড ৬ ঘন্টার তৎপরতা চালিয়ে তারা দুপুর ৩টার দিকে ৩ জনের লাশ তুলতে সক্ষম হয় নদীর গভীর থেকে এবং এখনও কিন্তু তাদের তৎপরতা অব্যাহত আছে। বাংলাদেশ কোস্টগার্ড, ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশ বলছে যে যতক্ষণ নিখোঁজ একজন ব্যক্তির লাশ পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত তারা এই অভিযান অব্যাহত রাখবে।
এবং যেটি উল্লেখযোগ্য ঘটনা যে যেই 4 জন আর কি নিখোঁজ ছিল, অর্থাৎ যার মধ্যে 3 জনকে পাওয়া গেছে এবং একজনের লাশ এখনও নিখোঁজ, তারা কিন্তু একই পরিবারের সদস্য এবং ওই নৌকাটায় একই পরিবারের 7 জন সদস্য ছিল এবং অন্য 4 জন সদস্য ছিল। এখানে স্থানীয়রা বলছে যে এই নৌকাটিকে আঘাত করার পরপরই তারা ওই বাল্কহেডটিকে আটক করে এবং বাল্কহেডে থাকা যে 6 জন স্টাফ তাদেরকে কিন্তু আটক করে এবং আটক করার পরপর তারা তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ আমাদেরকে জানিয়েছে যে ওই বাল্কহেডটি এবং সেখানে থাকা 6 জন স্টাফের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলাও রুজু করা হবে তাদের বিরুদ্ধে। তো বুড়িগঙ্গার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সোহার। কামরাঙ্গীর চর থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার তাজওয়ার মাহমিদ। ই কমার্স গেটওয়েতে আটকে থাকা 214 কোটি টাকা ফেরত পাচ্ছেন গ্রাহকরা। এ ব্যাপারে রুল জারি করেছেন হাইকোর্ট। বাণিজ্য মন্ত্রণালয় দ্রুত টাকা ফেরত দেওয়া শুরু করবে বলে জানানো হয়েছে। এদিকে 1 মাসের মধ্যে শুরু হবে ই কমার্স প্রতিষ্ঠানের নিবন্ধন প্রক্রিয়াও। ইভ্যালি ঝড়ে টালমাটাল দেশের ই কমার্স খাত। টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন লাখ লাখ ক্ষতিগ্রস্ত গ্রাহক। তবে আশার কথা হলো যে 214 কোটি টাকা গেটওয়েতে আটকা আছে, সেগুলো গ্রাহকদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। পরে সাংবাদিকদের অতিরিক্ত সচিব জানান, খুব দ্রুতই 214 কোটি টাকা ফেরত দেওয়া হবে। ই কমার্সকে আনা হবে নিবন্ধনের আওতায়, দেয়া হবে ইউনিক বিজনেস আইডি। 214 কোটি টাকা এটা শুধু সিআইডির কাছে ফ্রিজ করা আছে। এটা যখন ডিফ্রিজ হবে তখনই আমরা এটার ব্যাপারে ব্যবস্থা নেব যে ভোক্তাদের কাছে ফেরত যাবে। এর আগেরগুলো তো আমরা বললাম যে আরও যে তথ্যগুলো আসার পরে এটা হাইস্ট লেভেলে একটা সিদ্ধান্ত আসবে এটা কীভাবে ফেরত দেওয়া যাবে। সচিব জানান, অভিযুক্তদের 3টি তালিকা করেছে 3টি গোয়েন্দা সংস্থা। সেই তালিকা তুলে দেওয়া হবে আর্থিক গোয়েন্দা সংস্থার কাছে। আমরা কিন্তু হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছি যে আমাদের যে ড্যামেজ হয়েছে সেখান থেকে আমরা এটা রিপেয়ার করে আমরা বেরিয়ে আসতে। এর আগে গেটওয়েতে আটকে থাকা গ্রাহকদের টাকা কেন ফেরত দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেন উচ্চ আদালত। তারা শত শত কোটি টাকা নিয়ে ব্যবসা করছে এই টাকা ফেরত না দিয়ে। এটা একটা শুভঙ্করের ফাঁকি বা একটা আইনের একটা দুর্বলতার সুযোগ নিচ্ছে। ই কমার্স কেনাকাটায় গ্রাহকের টাকার সুরক্ষায় গত জুলাই থেকে এসক্রো সার্ভিস চালু করে বাংলাদেশ ব্যাংক। পণ্যের অর্ডার করে গ্রাহকদের দেয়া আগাম টাকা জমা থাকে পেমেন্ট গেটওয়েতে। পণ্য বুঝে পেলেই কেবল তখনই টাকা ছাড় করা হয় ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে। এভাবে গ্রাহকের 214 কোটি টাকা আটকা পড়ে গেটওয়েতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সুপার 12-এ নিজেদের চতুর্থ ম্যাচে কাল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4টায়। সুপার 12-এর প্রথম 3 ম্যাচ হেরে মিরাকল কিছু না হলে আসর থেকে বিদায় প্রায় নিশ্চিত টাইগারদের। সঙ্গে যোগ হয়েছেন ইনজুরির লম্বা তালিকা। সাইফুদ্দিনের পর আসর থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। এ ম্যাচে শঙ্কা আছে নুরুল হাসান সোহানকে ঘিরেও। ফলে একাদশ সাজানোটাই কঠিন হবে ডমিঙ্গোর জন্য। তাই তো প্রশ্ন উঠেছে, ব্যাকআপ ক্রিকেটার রাখার সুযোগ থাকার পরেও কেন তা করেনি টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করা প্রোটিয়ারা টানা 2 ম্যাচ জিতে বাঁচিয়ে রেখেছে সেমির স্বপ্ন। তবে সেজন্য চাই এই ম্যাচে জয়। মুখোমুখি 2 দলে এর আগের 6 দেখায় শতভাগ জয় আছে দক্ষিণ আফ্রিকার। সরকার, কেবল অপারেটর, টিভি চ্যানেল মালিক ও গণমাধ্যম কর্মী সহ সব পক্ষই যাতে লাভবান হতে পারেন সে লক্ষ্যেই কাজ করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকো। দুপুরে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে অ্যাটকোর নবনির্বাচিত সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু কথা বলেন। এ সময় অ্যাটকোর নবনির্বাচিত সহসভাপতি ও পরিচালকরা উপস্থিত ছিলেন। এর আগে 30 অক্টোবর রাজধানীর একটি হোটেলে অ্যাটকোর বার্ষিক সাধারণ সভা ও ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে মাছরাঙা টেলিভিশনের অঞ্জন চৌধুরী পিন্টুকে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত করা হয়। এছাড়া ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী সিনিয়র সহ সভাপতি এবং দেশ টিভির আরিফ হাসান সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। কাজ হচ্ছে ডিজিটাইজেশন নিয়ে, এবং ডিজিটাইজেশন যখন হবে তখন
আমাদের কেবল অপারেটর, আমরা যারা টেলিভিশন চ্যানেল ওনার্স এবং সরকার, তিনটি পক্ষই লাভবান হবে। কেবল অপারেটররা এখনও যায় না তাদের আসলে গ্রাহক কতজন, ডিজাইন হলে তারা অ্যাকচুয়াল গ্রাহক তাদের কতজন সেটা জানতে পারবে এবং সেই অনুযায়ী তারা তাদের ফিটা পাবে। একই সাথে সরকারের ঘরে রাজস্ব আসবে, আমরাও লাভবান হব। টেলিভিশন রেটিং পয়েন্ট, আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট রেটিং পয়েন্ট নিয়ে কাজ করছে, টেকনিক্যাল যে বিষয়গুলো, এবং আমরা দেখেছি এটা আমাদের কাছে গ্রহণযোগ্য। জলবায়ু সম্মেলনে স্কটল্যান্ড থেকে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। Fifth, transfer of clean and green technology to developing countries at affordable costs, including for meeting energy requirements, is very important. At the same time, the development needs of the CBN and the Commonwealth members will have to be taken into account. Before I conclude, I thank Commonwealth to announce the Commonwealth Bangladesh Bangabandhu Green Business Award dedicated to young entrepreneurs for our 54 Commonwealth countries. It is named after further donation, Bangabandhu Sheikh Mujibur Rahman. On the occasion of this birth centenary and also our independence, the 50th anniversary of our independence, because under his leadership we independent our country. So I thank our Honorable Secretary General of Commonwealth, UCMP, and also জলবায়ু সম্মেলনের সাইডলাইনে কমনওয়েলথ প্যাভিলিয়ন থেকে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। দেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে জনগণের পাশে থাকার কথা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। দুপুরে খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোরের 40তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে একথা বলেন তিনি। মহান স্বাধীনতা যুদ্ধে আর্মি সার্ভিস কোরের বীর শহীদদের স্মরণ করেন সেনাপ্রধান। আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অত্যাধুনিক বাস্তবমুখী এবং উদ্ভাবনী চিন্তা চেতনা সম্পন্ন প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। সম্মেলনে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনাকালীন সময় বা বিভিন্ন দুর্যোগে যখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়েছি, আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় প্রস্তুত যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়াবে। বহুল আলোচিত ভাষান্তরে অবস্থানরত 18,500 রোহিঙ্গাকে মানবিক সহায়তায় কার্যক্রম শুরু করেছে জাতিসংঘ। এরই অংশ হিসেবে নৌবাহিনীর জাহাজে করে UNHCR এবং WFP এর 21 জন ঊর্ধ্বতন কর্মকর্তা 4 দিনের জন্য গেছেন ভাষান্তরে। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সোমবার সকালে নৌবাহিনী জাহাজ ডলফিনে তোলা হয় জাতিসংঘের বিভিন্ন সংস্থার 4টি গাড়ি। এরপর একে একে জাহাজে উঠে আসেন 21 জন কর্মকর্তা। মূলত গত 9 অক্টোবর বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে UNHCR এর সম্পাদিত চুক্তির আলোকে তাদের এই ভাষান্তরে আসা। কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের জাতিসংঘ মানবিক সহায়তা দিল। ভাষান্তর নিয়ে তাদের অনীহা ছিল, তবে শেষ পর্যন্ত তারা ভাষান্তরে যাওয়ায় স্বস্তি ফিরছে বাংলাদেশের শরণার্থী বিষয়ক কমিশনে। ওনারা আসবেন, ওনারা আমাদের মতো কন্ট্রিবিউশন করবেন, সেটা ওনারা নির্ধারণ করবেন যে কোন লেভেলে ওনারা আমাদের কীভাবে হেল্প করতে পারেন। তবে সব সেক্টরে আমরা চাইবো ওনাদের প্রেজেন্সটা যেন থাকে। জাতিসংঘের এই প্রতিনিধি দলটি আগামী 4 নভেম্বর পর্যন্ত ভাষান্তরে অবস্থান করে রোহিঙ্গাদের সহায়তার পরিকল্পনা করবেন। পরবর্তীতে তাদের পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা নেবে জাতিসংঘ। রোহিঙ্গাদের মূল যেই ফুড এবং নন ফুডের বাইরে আরও অতিরিক্ত কী কী ডিমান্ড আছে, স্পেশালি ওয়াশ, স্যানিটেশন, আপনার নিউট্রিশন, হেলথ, হাইজিন, এগুলোর উপরে কাজ করবেন। 1 লাখ রোহিঙ্গার জন্য
উন্নত মানের আবাসন ব্যবস্থা রয়েছে এই ভাষাঞ্চলে। তবে গত প্রায় 1 বছর জাতিসংঘ সহায়তা না দিলেও বাংলাদেশি এনজিওগুলো তাদের সহায়তা করে আসছে। জাতিসংঘের এই প্রতিনিধি দল ফিরে গিয়ে রিপোর্ট দিবে কিভাবে তাদের সাহায্য এবং সহযোগিতা করা যায়। এরপরেই পূর্ণাঙ্গ সাহায্য সহযোগিতা শুরু হবে ভাষাঞ্চলে অবস্থানরত রোহিঙ্গাদের। নোয়াখালীর ভাষাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। আবারও টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে আজ একমাত্র ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ইংল্যান্ড। শারজায় ম্যাচটি শুরু হবে রাত 8টায়। এ ম্যাচে হেরে গেলে সেমির আশা শেষ হয়ে যাবে লঙ্কানদের। অন্যদিকে জিতলেই শীর্ষ 4 নিশ্চিত হয়ে যাবে ইংল্যান্ডের। টি-20 বিশ্বকাপে দারুণ সময় পার করছে ইংল্যান্ড। শুরুতেই বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে 55 রানে অল আউট করে নিজেদের জানান দেয় মর্গানের দল। সে ম্যাচে জস বাটলার, আদিল রশিদদের কল্যাণে 6 উইকেটের জয় পায় ইংলিশরা। পরের ম্যাচে বাংলাদেশকে 8 উইকেটে হারায় ইংল্যান্ড। সবশেষ চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে বধ করে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে সিলভারউডের দল। 3 ম্যাচের 3টিতেই জয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে তারা। শারজায় এবার ইংলিশদের সামনে শ্রীলঙ্কা। সেরা ছন্দে আছে জস বাটলার, জেসন রয়, আদিল রশিদ, মুইন আলীরা। যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তারা। প্রতিপক্ষ শ্রীলঙ্কার অবস্থা অবশ্য ততটা ভালো নয়। সেমির আশা বাঁচিয়ে রাখতে হলে ইংল্যান্ডকে হারানো ছাড়া কোনো পথ খোলা নেই লঙ্কানদের সামনে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকায় স্কুল পর্যায়ে করোনা টিকা দেওয়া শুরু। শিক্ষার্থীদের জন্য মজুদ 82 লাখ। অগ্রাধিকার পাচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা। ভয় না পেয়ে সতর্ক থাকার পরামর্শ। স্কটল্যান্ডে জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় বক্তব্যে তুলে ধরবেন 3 দফা প্রস্তাবনা। অংশ নেবেন প্রবাসীদের অনুষ্ঠানে। এ ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়ে।